আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা নিউটনিয়ান মানে ফোর্থ চ্যাপ্টারের ফিজিক্স ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যা তার 4 নাম্বার লেকচার শুরু করতেছি। ওকে, তার 4 নাম্বার লেকচার শুরু করতেছি। 3 নাম্বার লেকচারটা আপলোড দিইনি, 3 নাম্বার লেকচারটা আমি আপলোড দিয়ে দিব। আর 4 নাম্বার লেকচার আমরা আজকে শুরু করছি। একটা লেকচার থেকে আরেকটা লেকচার একটু মানে ডিফারেন্স হবে, ঠিক আছে? এর মানে এই না যে আপনি 3 নাম্বার লেকচার করেননি মানে হচ্ছে 4 নাম্বার লেকচার বুঝবেন না, এরকম না বিষয়টা। বুঝলেন? সবগুলো টপিক বাই টপিক, মানে এক একটা লেকচারে আপনার এক একটা টপিক ক্লিয়ার হবে, বুঝতে পারছেন? লাইট দেখা যায় না ভাইয়া। লাইট আবার দেখা আবার বের হয়ে আবার ঢোকেন। অন্যদের দেখা যাচ্ছে না? জি ভাইয়া, ভাইয়া ওকে, আপনি কি রেকর্ডিং অন জি ভাইয়া করছেন? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। রেকর্ডিং অন করছি, সমস্যা নেই, রেকর্ডিং অন করছি, কোনো ব্যাপার না। ওকে, দেখো আমাদের এখানে জড়তার ভ্রামক এই জিনিসটা জীবনে প্রথম শুনছো নাকি আগেও কোনোদিন শুনছো এটা? না, শুনছি আগে। হ্যাঁ দ্বিতীয় অধ্যায়ে হ্যাঁ, কিন্তু আমরা ওই যে দ্বিতীয় অধ্যায় ওই যে যে আমাদের ভেক্টর রাশি আর স্কেলার রাশি ওখানে ওখানে জড়তার ভ্রামকটা ছিল, ঠিক আছে? এখন যাই হোক, ওটা দরকার নেই, আমরা একদম মানে এ টু জেড ক্লিয়ার ক্রিস্টাল ভাবে জানবো, ঠিক আছে? দেখো, জড়তার ভ্রামক কাকে বলে? এইটা মূলত কোন জায়গায় আসে? এইটা মূলত তোমার গতে আসবে। ওকে, গতে 100%, মানে 70% শিওর থাকো, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয় গতে তোমার এই টপিক থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। ওকে, ক্লিয়ার? মানে এতটা গুরুত্বপূর্ণ তোমার এই টপিকটা এই অধ্যায়ের এই ইসের জন্য। ওকে, লাইট দেখা যায় না ভাইয়া, বাড়াইলাম তো। ঠিক আছে, অন্য কোনো জিমেল যদি থাকে তাহলে সেটা দিয়ে ঢুকেন, আর নয়তো আপনাকে রেকর্ড করতে হবে, কারণ অন্যরা তো দেখতে পাচ্ছে, বুঝছেন? অন্য কোনো আইডি যদি থাকে তাহলে সেটা দিয়ে একটু ঢোকেন। দেখো যে একটি কণার ভর, ওকে, একটি কণার ভর এবং ঘূর্ণায়ন অক্ষ হতে, ঘূর্ণায়ন অক্ষ বোঝো সবাই? না ভাইয়া, কেন্দ্র করে যে ঘুরো। ইয়েস, এই ধরুন এই একটা হচ্ছে আপনার কেন্দ্র, একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, সাপোজ একটা, ঠিক আছে? এখন এইটা আমার কি? পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে। প্রায় হ্যাঁ, এটাই বলতে পারেন। এই যে এইটা কি, এটা এটা কি বলেন তো? এটা ব্যাসার্ধ না? তাহলে জি। ঘূর্ণায়ন অক্ষ, তাহলে ঘূর্ণায়ন অক্ষ কোনটা? এই যে এটা, যে অক্ষ কেন্দ্র করে ঘুরতেছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া। অক্ষ আসলে কোনটা? এই যে বাইরের ওই পরিধির হ্যাঁ ওটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওকে। অক্ষ হতে লম্ব দূরত্বের বর্গের গুণফল। এখন এটা বুঝতে পারবেন না যে আমি কি বললাম, ঠিক আছে? সংখ্যাটা ঠাড়া মুখস্থ রাখবেন, আর আমি যখন আপনার এক্সাম্পল দেখাবো তখন বুঝতে পারবেন। এর লম্ব দূরত্বের, লম্ব দূরত্ব বলতে আমি এখানে এইটা বুঝাইছি, লম্ব দূরত্ব বলতে আর বোঝাচ্ছে মানে ব্যাসার্ধটা বোঝাচ্ছে, বুঝতে পারছেন? লম্ব দূরত্ব বলতে জি ভাইয়া। বর্গের গুণফলকে উক্ত কণার জড়তার ভ্রামক বলে, মানে ঠাড়া মুখস্থ রাখবেন, সংজ্ঞা হিসেবে কতে প্রচুর পরিমাণে আসে এটা। ওকে, এইবার দাঁড়ান একটু কাটি। এইবার নিচেরটা দেখেন, জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, অলওয়েজ আই দ্বারা, অন্য কিছু দ্বারা না, আই দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং জড়তার ভ্রামক, ওয়ালাইকুম আসসালাম। জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এইটা হচ্ছে সূত্র। ওকে, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে মুখস্থ রাখবেন। এখন যদি আপনি বলেন যে ভাইয়া এটা প্রতিপাদন করে দেখান, হ্যাঁ দেখাতে পারবো, বাট প্রতিপাদন আপনার জীবনে কোনো জায়গায় আসবে না। বুয়েট থেকে আপনি মেডিকেল বলেন, কোনো জায়গায় প্রতিপাদন আসবে না। সুতরাং ওইটা জেনে আপনার ব্রেনকে নষ্ট করে কোনো লাভ নাই। অধ্যায়টাকে যত সহজে ব্রেনটে ঢোকানো যায়, বুঝতে পারছেন? যত সহজে আপনি নিবেন তত আপনার ব্রেন ফ্রি থাকবে। বাট আপনি যদি একসাথে ওই 10টা বই পড়ে 10টা নলেজ আপনি আপনার ব্রেনটে ঢোকান, তাহলে লাস্টে দেখবেন যে হজবরলা হয়ে যাবে, একদম বিশৃঙ্খলা সৃষ্টি হবে ব্রেনটের মধ্যে, বুঝতে পারছেন? এই জন্য আমরা প্রতিপাদন কোনোভাবেই শিখবো না, আমরা জাস্ট সূত্র শিখবো, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো। দেখেন, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এখন দেখেন এই যে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার না, এইবার আপনি সংজ্ঞাটার দিকে খেয়াল করেন। কি বলছিলাম? একটি কণার ভর, এই এই যে একটি কণার ভর এম, বুঝতে পারছেন? একটি কণার ভর এম এবং ঘূর্ণায়ন অক্ষ হতে, এই যে এই যে ঘূর্ণায়ন অক্ষ, এইটা কেন্দ্র হতে, এই যে ঘূর্ণায়ন অক্ষ হতে, ঘূর্ণায়ন অক্ষ হতে লম্ব দূরত্ব, আমি বললাম না যে লম্ব দূরত্ব মানে তোমার আর কে বোঝাচ্ছি আমি, বুঝতে পারছো? ভাইয়া লম্ব জি দূরত্ব ভাইয়া। না দিয়ে দূরত্ব দিলে সমস্যা হবে। কোনো সমস্যা নেই, কিন্তু 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 আপনি অবশ্যই সংজ্ঞার মধ্যে লম্ব দূরত্ব উল্লেখ করতে হবে, বুঝছেন? কিছু কিছু সংজ্ঞা, এটা তো সূত্র, আমি সূত্রের প্রতিপাদন করতেছি, বুঝছেন? সূত্রের প্রতিপাদন। এখন সূত্রটা তো আপনার মতো এক্সচেঞ্জ করে নিতে পারেন না আপনি, হ্যাঁ ক্যালকুলেশন করে নিতে পারেন, বাট আপনার মতো ধরেন আপনার পছন্দ হচ্ছে না যে আমি এখানে এমটা দিয়েছি আমি এখানে ডি দিব,
ডি আর স্কোয়ার, তাহলে কি হবে সূত্রটা? হবে না। ঠিক জিনিসটাও হচ্ছে এরকম, বুঝতে পারছেন? সংজ্ঞাটা ঠাড়া মুখস্থ রাখবেন আর সংজ্ঞা দেখে দেখে আপনার সূত্রটা মুখস্থ রাখবেন, তাহলে আপনার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে এখানে বলেছে একটি কণার ভর এম, বুঝতে পারছেন? ঘূর্ণন অক্ষ হতে এর লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব বলতে আর কে বোঝাইছি? আর। ওকে, লম্ব দূরত্ব বলতে আর কে বোঝাইছি? ব্যাসার্ধ বোঝাইছি। তাহলে ব্যাসার্ধর স্কোয়ার, এই যে বর্গের গুণফল, বর্গ মানে কি স্কোয়ার, আর গুণফল এই যে এম এর সাথে, এই এম এর সাথে গুণ করেছেন আর স্কোয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সেইটাকে আমরা বলছি জড়তার ভ্রামক। আর এই জড়তার ভ্রামকটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা টোটাল লিখতে পারি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এইটা একেবারে ঠোঁটস্থ রাখবেন যে জড়তার ভ্রামক ইকুয়াল টু আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। ক্লিয়ার? জি ভাইয়া। এইবার এর এককটা এখানে লিখে দিছি আর মাত্রাটা লিখে দিছি। অবশ্যই দুইটা ঠোঁটস্থ রাখবেন। যদিও আপনি 3 অধ্যায় ঠোঁটস্থ করে আসছেন বা 4 অধ্যায়ও ঠোঁটস্থ করছেন, তারপরেও আপনি এখান থেকেও আপনি ঠোঁটস্থ করে রাখবেন। কারণটা কি? একদম মানে যদি আপনার এইরকম একক বা মাত্রা পড়ে, তাহলে এই ধরনের একক বা মাত্রাগুলোই আসবে, যেগুলো আপনার একদম মেন টপিকের নাম, বুঝছেন? যেমন এই যে জড়তার ভ্রামক, এটা টপিকের নাম না? সুতরাং যদি আপনার এই অধ্যায় থেকে কোনো আপনার যদি হচ্ছে মাত্রা বা একক পড়ে, তাহলে দেখবেন যে এই রিলেটেড, মানে এই যে জড়তার ভ্রামক আছে, ব্যাংকিং কোণ আছে, তারপরে ওই যে 5 নাম্বার অধ্যায় যে কাজ শক্তি ক্ষমতা আছে, এই জিনিসগুলো যে টপিকের নাম অনুযায়ী আপনার একক মাত্রা এগুলো পড়তেছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? জি ভাইয়া। না বুঝলে 100 না 200 বার বলবেন, কিন্তু হ্যাঁ ভাইয়া বলবেন না। ওকে, এখানে ভরকে এম দ্বারা প্রকাশ করেছি আর আর ব্যাসার্ধকে আর দ্বারা, এ তো পান্তাভাত আমরা জানি। মনে রাখবা এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা, এই লাইনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো, মনে রাখবা ভর বেশি জড়তা বেশি, এই কথাটা মানে বোঝো? ভর বেশি জড়তা বেশি, ভর কম জড়তা কম। না। ওকে, যে না বলেছে, কে না বলেছে? আমাদের শাম্মী আপু না বলেছে না? আরে মোটা মানুষ অ্যাক্টিভ কম হ্যাঁ, থাকে, এই চিকন যে মানুষ অ্যাক্টিভ বেশি থাকে। সাবাস, উদাহরণটা দিতে গেলাম সুন্দর করে একটা, ঠিক আছে, কিন্তু তার আগে ও দিয়ে দিছে, তাও আমি একটা দিই, ঠিক আছে? যেহেতু লামিয়া বলছে, ঠিক আছে, লামিয়াকে নিয়েই আমরা বলি। এখন আমাদের লামিয়া বোনের ওজন হচ্ছে 500 কেজি। ওকে, জাস্ট ইমাজিন যে 500 কেজি, এটার জন্য আবার অজ্ঞান হয়ে যায় না, জাস্ট ইমাজিন যে 500 কেজি। এখন ভর বেশি জড়তা বেশি, জড়তা মানে কি? ও যেখানে আছে সেখানেই থাকার যে ধর্মটা, সেটাই হচ্ছে জড়তা। এটা পড়ে আসছে না এসএসসি তে? হ্যাঁ পড়ছি। ওকে, তাহলে জড়তা, তাহলে ভর যার বেশি, তাহলে এ কি নড়াচড়া করতে এর কষ্ট হবে না, নাকি সহজ হবে বলেন তো? কষ্ট হবে। কষ্ট হবে। মানে ও নড়াচড়া করতে পারতেছে না, নড়াচড়া মানে তো জড়তা, তাই না? তাহলে ভর বেশি মানে জড়তা বেশি, ও জড়তা ওকে বলতেছে যে না তুই এখান থেকে নড়াচড়া করতে পারবি না, তুই এখানে বসে থাক, ওর নড়াচড়া করতে কষ্ট হচ্ছে, ও জড়তা ওরকে সত্য দিচ্ছে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া। এইবার যদি আমি আমি বলি যে সাম্যির কথা, এখন আমাদের সাম্যী বোন কি করছে? ওর আবার ধরেন 50 না 25 কেজি ওজন, ও খুব খুশি যে আমি খুব ওজন হালকা, ঠিক আছে, ওর ওজন হচ্ছে 25 কেজি। এখন এ খুব সহজে লাফালাফি করে বেড়াতে পারবে না? জি। জি তাহলে ভাইয়া। এর জড়তা কি কম না? জি ভাইয়া। জড়তা কম মানে তুমি নড়াচড়া কম মানে বেশি করতে পারতেছো, আর জড়তা বেশি মানে তুমি নড়াচড়া কম করতে পারতেছো। ওকে, তাহলে কি এর এর ভর, মানে জড়তা বেশি মানে অলস বেশি, ইয়েস, আর তুমি জড়তা কম মানে অলস যেভাবে কম। যেভাবে মনে মাইন্ডে ঢুকাইতে পারো ওইটাই, ঠিক আছে, ওইটাই। আপনি যেভাবে, আমি এইভাবে মনে রাখতাম যে ভর বেশি মানে জড়তা বেশি, ভর কম মানে জড়তা কম, ঠিক আছে, এইভাবে। মানে আপনাদের যেভাবে হয় ওইভাবে, কিন্তু বাট এইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা এমসিকিউ আসে। যেমন এই দেখেন, আমি এখানে দিয়ে দিচ্ছি, আর আমি যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু অবশ্যই আমার বইয়ের উপর, ঠিক আছে? আপনারা যে বইটা পাবেন, যারা অর্ডার করছেন পাবেন, এটা কিন্তু এইটাই। সুতরাং আপনার বইটাই ক্লাস নিচ্ছি, বুঝছেন? দেখেন, আপনাকে জি ভাইয়া। এই দুইটা লাইনের মানে এবং এই দুইটা লাইন থেকে যে এমসিকিউটা আসে আমি কেস 1 আর কেস 2 দিয়ে দিয়েছি। দেখেন, একটা হচ্ছে সুতার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ বেশি হলে জড়তার ভ্রামক বেশি হবে, ঠিক আছে? ভালো করে বোঝেন, সুতার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ, এই দৈর্ঘ্য বা ব্যাসার্ধকে কি কে দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। বুঝতে পারছেন? আর দ্বারা বেশি হলে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করি বলেন তো? আই দ্বারা। আই দ্বারা। তাহলে আর যদি আমার বেশি হয়,
আয়ও বেশি হবে। তাহলে এদের মধ্যে তোমার হচ্ছে সম্পর্কটা কেমন? সমানুপাতিক। কারণ একটা বাড়লে আরেকটা বাড়তেছে। তোমরা যারা হচ্ছে ক্লাসটা করে আসছো, ওই যে আমার হচ্ছে এমসিকিউ হ্যাক্সের, তারা তো এটা একদম পান্তা ভাত। সবার মনে আছে এটা? জি ভাইয়া। ওইটা অবশ্যই রিভিশন দিতে থাকবা। যখন তুমি ধরো একদম কোনো পড়া নাই, তখন ওইটা রিভিশন দিতে থাকবা। আর যারা নতুন তারা প্লে লিস্ট চেক করবা, দেখবে যে আমাদের ইউটিউবে প্লে লিস্ট করা আছে, 2টা ভিডিও আপলোড হয়েছে, আস্তে আস্তে ভিডিও আপলোড করব, যেহেতু ওদের অ্যাডমিশন আগে আসতেছে, ওদের সেজন্য আপলোড করে দিব। দেখো তাহলে আই সমানুপাতিক সমানুপাতিক আর স্কোয়ার, এইটা দাঁড়াতে পারতেছি আমি। এই যে এই লাইনটার বাংলা কথার হচ্ছে তোমার অঙ্কে লিখেছি, আই সমানুপাতিক আর স্কোয়ার। এখন আমরা চিত্রের দিকে খেয়াল করি, তোমার চিত্র দেবে, চিত্রটা দেখো, চিত্রটা কি বলছে? চিত্রটা বলছে যে 2টা বল আছে, এ নামক বল আর বি নামক বল। ওকে, এখন এ নামক বল আর বি নামক বল, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে আর না? ওই এ থেকে এই বলের মাঝ পর্যন্ত যে দূরত্ব, এটা আর না? এটা আর এর মান। ওকে, এখন এটা হচ্ছে ব্যাসার্ধ। যদি আপনি এটার একটা বৃত্ত চিন্তা করেন, আপনার মাথায় এবার আসবে যে ভাইয়া কেন আর ধরলাম, এটা আপনার একটা বৃত্ত চিন্তা করেন, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, আর বলটা হচ্ছে এরম পরিধিতে ঘুরতেছে। বুঝতে পারছেন? ওকে, জি ভাইয়া। ব্যাসার্ধটাকে আর ধরেছি। এখন বলেন তো, ব্যাসার্ধ কার, এর কম নাকি বির কম? এরকম। তাহলে আমি কি বলছিলাম? সুতার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ, এই যে আর বেশি হলে জড়তার ভ্রামক বেশি হবে, জড়তার ভ্রামক আয় বেশি হবে। তাহলে এখন একটা কথা বলো, তাহলে এইটা যদি কমে তাহলে আয়ও কমবে না? জি ভাইয়া। তাহলে তাহলে আর কম কার? তাহলে আমার এখানে প্রশ্ন, হ্যাঁ এবার প্রশ্নের দিকে আসি, আমি প্রশ্নের দিকে আসি। প্রশ্ন কি বলেছে? কি চাইছে এখানে? জড়তার ভ্রামক বেশি কার, মানে আয় বেশি কার বলেন তো? এর নাকি বি? এর। এর। আর এর মান বেশি। কারণ এর ব্যাসার্ধ বেশি, তাই জড়তার ভ্রামক Yes. আর এর মানটা বেশি মানে আয়ের মানটাও বেশি। চোখ বন্ধ করে এইভাবে আপনি মনে রাখবেন যে আয়ের মান যদি আমার বেশি হয়, আর এর মানও বেশি হবে। আয়ের মান যদি আমার কম হয়, আর এর মানও কম হবে। ক্লিয়ার? ওকে, এখানে লিখে দিছে যে ব্যাসার্ধ বেশি যার, জড়তার ভ্রামক বেশি তার। এইভাবে মানে আমি দেখবেন যে আপনি পুরো বইটা আপনার এতটা সহজ সাবলীল ভাবে কোনো রকম মানে আমি প্যাচ গোজ দিই নাই। মানুষ কি করে যে প্যাচ গোজ দেয় যে ছেলে পেলে হচ্ছে পড়ে বুঝতে পারবে না, আমাদের কাছে তো আসবে। আমি এরকম চাইনি। আমি চাইছি যে আমার বইটা নিয়ে যাতে ও আমার থেকে দূর হয়ে যাক, কোনো সমস্যা নেই, ও A+ পায়, তারপরে আমার কাছে আসুক যে ভাই আপনার বইটা আমার কাছে কাজে লাগছে। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এবার কেস টুটা একেবারে সিমিলার, বাট আর একটা শর্ত। ঠিক আছে, জাস্ট আর একটা শর্ত। ঠিক আছে, বলেন তো এই যে আই ইকুয়াল টু আই আই সমানুপাতিক আর স্কোয়ার, এই যে কোন জায়গা থেকে নিয়ে আসছি আমি? ওই যে উপরের সূত্রটা থেকে, Yes. আই ইকুয়াল এম আর স্কয়ার। তাহলে এই যে আই এর সাথে এম এর সম্পর্ক কি? সমানুপাতিক। এই আই এর সাথে আবার আর স্কোয়ারের সম্পর্ক কি? সমানুপাতিক। এই দুইটা সমানুপাতিক সম্পর্কের সাথে আমি কেস 1 আর কেস 2 বানাইছি। বুঝছেন? একটু বুদ্ধি খাটায়, তাছাড়া কিছু না। জি ভাইয়া। কিন্তু বাট যদি এইটা আপনি এমসিকিউতে পাইতেন, তাহলে আপনার একদম চোখ মাথায় উঠে যেত যে হাই আল্লাহ, পিয়াল ভাই তো শেখায়নি। এই জন্য জাস্ট আমি কেস দিয়ে দিয়েছি। ওকে, দেখেন কেস 2, ভর বেশি হলে জড়তার ভ্রামক বেশি হবে। ভর, এই যে আমি বলছি না যে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, তাহলে এই আর এর সাথে আই এর সমানুপাতিক সম্পর্ক, আবার আই এর সাথে এম এরও সমানুপাতিক সম্পর্ক। তাহলে আই যদি আমি বাড়াই, আই যদি আমি বৃদ্ধি করি, তাহলে এম এর মান কি হবে বলো তো? বাড়বে। তাহলে ভর বেশি মানে জড়তার ভ্রামকও বেশি। ঠিক আছে, এই দেখো, ভর বেশি মানে জড়তার ভ্রামক বেশি। তাহলে এইবার তোমরা বলো, দেখো একদম সেম টু সেম চিত্র। এবার একটু দেখো, আর এর মান কিন্তু সমান এখানে, আর ওকে R1 ইকুয়াল টু R2, এখানে কিন্তু দুইটা আরই সমান, মানে দুইটা ব্যাসার্ধ, এইটাও সমান এইটাও সমান, মানে দড়ির দৈর্ঘ্য সমান। এখন এইটা একটা ছোট্ট বল, এইটা একটা বড় বল। এখন তুমি আমাকে বলো, এক প্রশ্ন কি করেছি দেখো, প্রশ্ন করেছি জড়তার ভ্রামক বেশি কার, বলো জড়তার ভ্রামক কার বেশি? বিয়ের। হ্যাঁ, কারণ কি? কারণ বিয়ের ভর বেশি। ভর বেশি, বি এর ভর বেশি। এই যে আমি বলেছি ভর বেশি হলে জড়তার ভ্রামক বেশি হবে। ওকে, এই দুইটা কেস আমি একেবারে ঠুটস্থ চাই, কারণ এখান থেকে এমসিকিউ আসে। ওকে, কনসেপ্ট
বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। এই ঘুমাই ঘুমাই কে বলতেছে রে? আমি আমাদের সেন্টার হায় ছাড়া আর কে? হায় আল্লাহ, ওর খুব কষ্ট হয়ে গেছে আজকে। আমি কষ্ট হয়ে গেছে না বোন কলেজে? না না কষ্ট হয়নি, কোনো ব্যাপার না। 365 দিনের মধ্যে 367 দিন ও কলেজ যাবে, কোনো সমস্যা আপনাদের? না ভাই, আজকে গেছিলাম, অবস্থা খারাপ হয়ে উঠছে ফার্স্টে বৈশা। অবস্থা খারাপ হয়ে যাবে আরো বেশি, কারণ ওই জার্নি করে এসে ওই কষ্ট করে ওই লেকচার আর শোনার আমি পরে। কলেজে যাই রে, আমার কলেজ থেকে না করে দিছে। পড়ি নাই, 3 ঘন্টা একটানা বৈশা রইছিলাম। হায় আল্লাহ, এখানে বসে কোন দিকে তাকাচ্ছিল এটা মেন কথা না, কিন্তু বসেছিল এটা হলো মেন কথা, বুঝছেন? আরে কলেজে কি ফোন টিপতে দিবে গেলে, যদি যখন হ্যাঁ বসে হ্যাঁ, থাকতে না একদম মন সাড়ে চায়। সাড়ে সাথে সেলফি তুলতে দেবে, কোনো ব্যাপার না। শুধু একটু পরে টিসিটা হাতে ধরাই দিবে, তাছাড়া কোনো ব্যাপার না, চিল। বুঝছেন? তাছাড়া কোনো ব্যাপারই না। আমাদের এখানে মানে স্যারের সামনে রাখা ওরা ফোন টিপছে। ও তো কি অবস্থা? 1 দিন 2 দিন, তারপরে যখন প্রথম দিনই তো খেলায় দিলি একটা কেমন হয়ে যায়, আস্তে আস্তে দেখেন। যাই হোক, আমাদের ফোন চেক করতো যে ফোন আছে কিনা। একদিন পরীক্ষার হলে কি হয়েছে আমি তো বলি, 1 মিনিট নিলাম গল্প করার জন্য। একদিন পরীক্ষা দিচ্ছি, তোমার হচ্ছে মাসিক পরীক্ষায়, 25 মার্কের না 50 মার্কের জন্য। এখন আমি বসছি একেবারে লাস্ট বেঞ্চে, ঠিক আছে? আমার সিট পড়ছে, পুরো হল রুমে প্রায় 200 স্টুডেন্ট বা 300 স্টুডেন্ট ধরে, কিন্তু 200 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? এইবার ওই হঠাৎ করে আম্মু আবার কল দিছে মনে হয়, মানে পরীক্ষা প্রায় শেষের দিকে কল দিছে। এখন আমি তো আবার কল ভাইব্রেশন মোড অন করছিলাম না, আর একেবারে ফুল সাউন্ড দেওয়া। আর হল রুমে তো জানোই যে পিছন থেকে একটা, যদি সব শান্ত থাকে পিছন থেকে একটা কথা বলেও সামনে শোনা যায়। ওই ফোন বেজে উঠছে আমার পকেটে, ঠিক আছে? হাই আল্লাহ, একদম সে মান সম্মান। তাড়াতাড়ি করে কোনো রকম অফ করলাম, বললাম যে স্যার সরি, ও ফোন হয়তো ভুল করে পকেটে থেকে গেছে, হ্যাঁ শেষ। এই হচ্ছে কথা। আর মেয়েরা তো ওরে বাবা, আসে বোরকার ওই যে এরকম বসে বসে বোরকার মাঝে আপনার ফোন থুয়ে থুয়ে লেখে, বুঝছো? স্যারেরও বুদ্ধি আছে, স্যার লাইট ভাইয়া দেয়। কলেজে কি 200 জন করে একটা রুমে হচ্ছে থাকে? না না না, আলাদা আলাদা। বাট পরীক্ষার সময় হল রুমে, আমাদের হল রুমে প্রায় এত পরিমাণে জায়গা আছে, যে সেক্টর সেক্টর করা, যে আপনার মিনিমাম 1000 স্টুডেন্ট বা 700 800 স্টুডেন্ট ধরবে, এত পরিমাণে জায়গা আছে। যাই হোক, প্যারা নাই। ওকে, এটুকু বুঝতে পারছো এই পর্যন্ত? কোনো সমস্যা? বুঝতে পারছি। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেট করে আসলে হবে না ভাইয়া, আমি দেখি নাই ভাইয়া, এটা দেখতে মেসেজ হবে দিয়ে দেখতে উত্তর হবে। দিচ্ছে। প্রত্যেকদিন 9টার সময়, প্রত্যেকদিন 9টার সময়, বুঝতে পারছো? প্রতিদিন 9টার সময়। আমরা তাড়াতাড়ি শেষ করবো, যত তাড়াতাড়ি শেষ করা যায়। ওই যে স্বামীর চিন্তা টেনশন বেড়ে গেছে। স্বামী তো নিজের মোটিভেশনে যে নিজে গলা গলা টিপে মেরে আসছে। ওর কোন বান্ধবী বলছে যে হচ্ছে তার নাকি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার সিলেবাস শেষ, সেকেন্ড ইয়ারের সিলেবাস শেষ, এখন সে হচ্ছে আসলে ভাইয়া সবারই শেষ, মানে কি একটা অবস্থা। করুক করুক করুক। আমি তোমাকে বললাম না যে হচ্ছে আমাদের একটা বন্ধু ছিল যে হচ্ছে ম্যাথে বই শেষ করে কলেজে আসছিল, পরে শুনি যে আমার আল্লাহর রহমতে সেই বন্ধু আবার এইবার পরীক্ষা দিচ্ছে ছোট ভাইদের সাথে, বুঝছো? তাহলে জাস্ট ইমাজিন। ওগুলো দেখে ওগুলো আরো বেশি দেখবা, আরো বেশি। বাট নিজের মোটিভেশন নিজে ধরে রাখবা, জাস্ট নিজের মোটিভেশন। ওদের সাথে বিট করতে যাবা না, ওরা বুঝবে যে তুমি হচ্ছে বলদ, একেবারে কিচ্ছু পারো না, একেবারে ওই যে মাথায় তেল দিয়ে যাবা, তেল বেয়ে বেয়ে পড়বে, এরকম বলদ মার্কা, ঠিক আছে? রেজাল্ট দিবে, স্মার্টনেস দেখাই দিবা। ওকে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, তাহলে রেজাল্ট ভালো হবে। ওকে। দৃঢ় বস্তুর, ভাইয়া আপনি কি মাথায় তেল দিয়ে যাইতে? আরে না, তেলের থেকে অ্যালার্জি বাবা রে, তেলই দিতে চাই না আমি মাথায়, লাস্ট কবে তেল দিছি আমি মনেও নাই। আমি তো 1 বছর থেকে দেখি মনে করি। আমার একেবারে সহ্য করতে পারি না আমি তেল। দৃঢ় বস্তু জড়তার ভ্রামক 3টি বিষয়ের উপর নির্ভর করে। ওকে, দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু মানে যে কোনো একটা লোহার, মানে দৃঢ় যেটা ভাঙা যায় না। ওকে, বস্তুর জড়তার ভ্রামক 3টি বিষয়ের উপর নির্ভর করে। এখন আপনাকে বলবে যে আহ, নিচের কোন কোন বিষয়ের উপর জড়তার ভ্রামক নির্ভর করে, এমসিকিউতে বলে বলবে, বুঝতে পারছেন? এমসিকিউতে বলে বলছে, তখন আপনার এই তিনটা ঘূর্ণায়ন অক্ষের অবস্থানের উপর, যে কোন অক্ষ বলে ঘুরতেছে, ঠিক আছে? বস্তুর আকৃতির উপর, মানে এই যে ছোট নাকি বড়, বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? হ্যালো? জি ভাইয়া, বুঝছি। ওকে। ঘূর্ণায়ন অক্ষের দিক থেকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর, এই কথাটার মানে কি? এই কথাটার মানে অত বুঝতে হবে না, আমি একটু শর্টকাটে বুঝাই। এইটা ধরো একটা বৃত্ত,
এইটা হচ্ছে একটা বল, তুমি ঘোরাচ্ছ, এটা হচ্ছে আর। এখন হচ্ছে ঘূর্ণায়ন অক্ষের চারিদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাস। মানে এই যে বস্তুটা, ভর তো কনস্ট্যান্ট, তাই না? জাস্ট এমনি ফালতু লিখছে যে ভর তো কনস্ট্যান্ট, তুমি এখানে নিয়ে গেলেও যা, এখানে নিয়ে গেলেও তা, এখানে নিয়ে গেলেও তা, এখানে নিয়ে গেলেও তা, তাই না? কিন্তু 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 ওজন তো, আর ভর আর ওজন দুইটা আলাদা জিনিস না? জি ভাইয়া। জি ভাইয়া। এই অধ্যায়ে সুতার টান যখন শেখাবো, তখন তুমি বুঝবা যে এই যখন উপরে নিয়ে যাবা তখন কি ঘটবে, এই নিচে নিয়ে আসবা তখন কি ঘটবে। শুধু এখন জাস্ট একটু মনে রাখো যে ঘূর্ণায়ন অক্ষের চারিদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাস। এই যে এখানে আছে এক সময়, এখানে যাচ্ছে এক সময়, এখানে যাচ্ছে এক সময়, এখানে যাচ্ছে এক সময়, এখানে যাচ্ছে এক সময়, এই যে এক এক জায়গায় এক এক সময়, এক সেকেন্ড পর এক জায়গায়, আর এক সেকেন্ড পর আরেক জায়গায় এই যে যাচ্ছে, এইটা হচ্ছে ভরের বিন্যাস কথাটার মানে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জাস্ট এটুকু বুঝে রাখেন আর এই তিনটে পয়েন্ট মুখস্থ করে রাখবেন। কৌণিক বেগের ক্ষেত্রে জড়তার ভ্রামক রৈখিক বেগ এর ক্ষেত্রে ভরের সমান হয়। কারণ কি? ভর তো কনস্ট্যান্ট। এই ভর কি চেঞ্জ হয় কোনোদিনও? ভর কনস্ট্যান্ট, বাট ওজন চেঞ্জ হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবেন যে ভর কনস্ট্যান্ট। এইবার কোন বস্তুর জড়তার ভ্রামক বস্তুর সবগুলো কণার জড়তার ভ্রামকের যোগফলের সমান। এই কথাটা মানে কি বলেন তো, একটু আন্দাজ করে বলেন তো কেউ, লাস্টের এই লাইনটা। কোন বস্তুর জড়তার ভ্রামক বস্তুর সবগুলো কণার জড়তার ভ্রামকের যোগফলের সমান। মানে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে ওর মধ্যে যতগুলা অণু পরমাণু আছে ইয়েস, সবগুলার ও যেটা ভ্রামকের বলেছে যোগফলের সমান। হয়নি, বাট ও টপিকটা ধরতে পারছে। আমি আপনাকে একটা কথা বলি, এইটা হচ্ছে একটা বল। ওকে, এটা একটা গোলে আঁকাতে পারি না, বল। সাপোজ এটা বল। এখন এখানে এখানকার ভর হচ্ছে m1, এখানকার ভর হচ্ছে m2, এখানকার ভর হচ্ছে m3। সাপোজ এই তিনটা নিলাম, এরকম হাজার হাজার কণা দিয়ে একটা বল গঠিত হয় না? এটা ফুটবল, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কণা। কথা ঠিক না বেঠিক বলেন? জি ভাইয়া ঠিক। হ্যাঁ। এখন এই যে আমি ভর, এই ভরের এই যে এখানে শিখে আসলাম না যে আই সমানুপাতিক হচ্ছে এম, মানে অবশ্যই জড়তার ভ্রামকটা এম এর উপর নির্ভরশীল। মানে এম যদি আমি 19-20 করি, তাহলে আমার ওই জড়তার ভ্রামকটাও 19-20 হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া। তাহলে কোন বস্তু জড়তার ভ্রামক বস্তুর সবগুলো কণা জড়তার ভ্রামকের যোগফলের সমান। এইটা বলেছে কেন? কারণ কি, আমি যখন আমি এইটা আমি তো জানি যে এখানে m3, m2, m1, বাট এখানে সবগুলোর ভরই সমান। মানে আপনি এইটা বলতে পারেন যে m1 সমান সমান m2 সমান সমান m3। বুঝতে পারছেন? এই জন্য বলেছে কোন বস্তু জড়তার ভ্রামক বস্তু সবগুলো কণার, এই যে সবগুলো, এরা মিলিয়ন মিলিয়ন কণা আছে না? আর মিলিয়ন মিলিয়ন কণার মিলিয়ন মিলিয়ন ভর আছে না? কিন্তু সবগুলো কি ওইভাবে তোমার হচ্ছে বের করা সম্ভব? সম্ভব না। এই জন্যই তো একটা সূত্র বের করেছে যে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আর এই এমটা কি? এই এমটা হচ্ছে এই টোটাল এই বস্তুটার ভর, মানে টোটাল বলের ভর। এখানে যদি এখানে 200 বিলিয়ন তোমার হচ্ছে কণা থাকে, তার ভর 200 বিলিয়ন বার তুমি হচ্ছে এই সূত্র দিয়ে বের করবা। এই জন্য যেটা সম্ভব না, এইটাকে জাস্ট সম্ভব করার জন্য বলেছে এই যে এখানে যে ভরটা ব্যবহার করতেছে এটা হচ্ছে এই বলের মোট ভর। বুঝতে পারছেন সবাই? কার কোনো জি সমস্যা? ভাইয়া। বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন, কেন জানি মনে হচ্ছে যে আপনারা একটু কম বুঝতেছেন। ভাইয়া শুনেন, এই যে এখানে তিনটা বিষয় আছে না, এই তিনটা কোন তিনটা বিষয়? কোনটা? দৃঢ় বস্তু জড়তার ভর তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এই যে 1 নাম্বার ঘূর্ণায়ন অক্ষের অবস্থানের উপর, ওকে। 2 নাম্বার হ্যাঁ। আকৃতির উপর, এই যে ছোট বড়, ওকে। আর ঘূর্ণায়ন অক্ষের চারিদিকে বস্তুর বিন্যাস, মানে বস্তুটা কখন কোন দিকে যাচ্ছে এইটা। বুঝতে পারছেন? ও মানে নিচের দুইটা বড় বড় লাইন ইয়েস, এমনি। ইয়েস, ইয়েস, ইয়েস। এই দুইটা আলাদা, আচ্ছা। এই দুইটা আলাদা। এই জন্য তো ওর সাথে লিখিনি আমি, এই তিনটা একসাথে লিখছি আর এই দুইটা আলাদা লিখছি। এইগুলা আপনার বইতে মানে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে, আর আমি সেগুলো একসাথে করে দিছি, বুঝছেন? এই আর কি। ওকে, এবার দেখেন এখানে একটা ভালো কথা লিখে দিছি। ওকে, আমি আবার কালো কথা লিখি না, ভালো কথা লিখছি। দেখেন, যার আয়ের মান বেশি, মানে কি, জড়তার ভ্রামক বেশি, তাকে স্থির অবস্থা থেকে ঘোরাতে সময় লাগবে বেশি। কথাটা মানে কি বলেন?
জড়তা বেশি। ইয়েস, আমি ওইটাই বুঝাইছি যে যার আয়ের মান বেশি, মানে যার জড়তার ভ্রামক বেশি, তাকে স্থির অবস্থান হতে ঘোরাতে সময় লাগবে বেশি। জাস্ট ইমাজিন করেন একটা জং ধরা পাখা, ওকে, ওইটারে ঘুরাইতে গেলে দেখবেন যে আস্তে আস্তে ঘুরে, কারণ কি বলেন তো? ওর জড়তা বেশি। হ্যাঁ, ওর জড়তা বেশি, ওর যে জং লেগে ওর ব্যারিং, ব্যারিং চেনেন সবাই? বেয়ারিং, চিনি ভাইয়া, চিনি চিনি। ওই জিনিসটায় জং লেগে ওইটার জড়তা বেড়ে গেছে। তাহলে জড়তা বেড়ে যাওয়া মানে কি? ওর জড়তার ভ্রামকটাও বেড়ে যাওয়া, আর জড়তার ভ্রামক বেড়ে যাওয়া মানে কি? ওর ঘুরাইতে বেশি কষ্ট হবে, এই সেই জিনিসটা। হ্যাঁ, অলস হয়ে গেছে, ওইটাই। যার আয়ের মান বেশি তাকে স্থির অবস্থায় থেকে ঘোরাতে বেশি সময় লাগে, আবার ঘূর্ণন অবস্থা থেকে থামাতেও বেশি সময় লাগে। ও যদি মানে ঘুরতে তো চাচ্ছে না, ও তো অলস, ও কাজ করবে না, বাট ও যদি একবার কাজ শুরু করে তাহলে থামতে চাইবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে যেভাবে মাথায় ইনপুট দিতে সহজ হবে সেইভাবে ইনপুট দিয়েন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? পিচ্ছি কতগুলা বাচ্চা থাকে না, কিছু করতে বললে করতে চায় না, আবার করলেও থামতে চায় না, ওইটাই। হুম, ওইরকমই কিছু। ওকে, তারপরে আসি আমরা এখানে। ওকে, নিচের দিকে যাই। ওকে, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে, এটা আমরা আলোচনা করব। ওকে, ভাইয়া পড়া দৌড়াইলাম। না আজকে পড়া ধরি নাই, কারণ অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো, এই জন্য পড়া ধরি নাই। ওকে, সমস্যা নেই, কোনো একদিন ধরে বসবেন, তখন অবশ্যই প্রতিদিন রিভিশন দেবেন, প্রতিদিনের পড়া প্রতিদিন রিভিশন দেবেন। ধরেন আজকে আমি এইটুকু পড়া দিচ্ছি, মানে আজকে যে আমি অন্য পাশটা ধরবো না এরকম না, আমি হঠাৎ করে একদিন অন্য পাশটা ধরে বসবো, ঠিক আছে, জাস্ট আপনাদের রিচেক দেওয়ার জন্য। ওকে, চক্রগতির ব্যাসার্ধ। আপনার চক্রগতির ব্যাসার্ধ বুঝতে গেলে আপনার চিত্র দেখে বুঝতে হবে, আমি পরে বোঝাচ্ছি যে চক্রগতির ব্যাসার্ধটা কি বা কি ধরনের কি। বাট আপনি জাস্ট যদি সংজ্ঞা দেখে বুঝতে যান, আপনার ইন্টার লাইফ শেষ হয়ে যাবে, তাও সংজ্ঞা দেখে বুঝতে পারবেন না। মানে এরকম একটা কঠিন জিনিস, দেখেন এখান থেকে সংজ্ঞা শুরু হয়েছে, এখানে সংজ্ঞা শেষ হয়েছে। এই লাইন বাই লাইন যদি আমি বইয়ের ভাষা অনুযায়ী আপনাদেরকে বুঝাইতে যাই, অবস্থা শেষ হয়ে যাবে। একটুখানি পরে, 1 মিনিট বা 2 মিনিট পরে আমি আপনাকে পুরো চিত্র দেখে বুঝাই দিচ্ছি। শুধু আপনি এটা মনে রাখবেন যে চক্রগতির ব্যাসার্ধটা কতে আসে। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এত বড় সংখ্যা কতে আসে? জি, আসে। চক্রগতির ব্যাসার্ধ, আপনার প্রায় 3 লাইন হয়ে গেছে, আমাদের কত লাইন হবে? ছয় যাই থেকে হোক সাত সমস্যা লাইন নেই। ছিল। এই জন্য আমি এইটা দিয়ে আপনাকে দেখেন, আমি পারলেই আমি চাইলেই পারতাম আপনাকে বুঝাই দিতে, আপনি মনে করতেন আরে বাবা ভাইয়া এত বোঝে, আমার লাভ আছে, আমার লাভ আছে। আপনি যদি পরীক্ষার হলে লিখেই না আসতে পারেন, তাহলে তো আমার লাভ নাই কোনো, যে ভাইয়া আমি সব বুঝি বাট আমি লিখে আসতে পারি না। আপনার আব্বু কি আপনাকে উপহার দেবে নাকি একটা ঝাঁটা নিয়ে আসবে মারতে, বলেন? যে আব্বু আমি সব পারি বাট আমি লিখে আসতে পারি না, বলো তো স্যারের দেখে নিয়ে আমি দেখি কে তো স্যার। বকা দিবে বকা। হুম, জিনিসটা হচ্ছে এরকম। এই জন্য আমি বলছি যে ক নাম্বারের জন্য পরে ঠাড়া মুখস্থ করবেন, আমি একটু পরে আমি হ্যাঁ, তার মানে এই না যে আমি বুঝাবো না, আমি অবশ্যই চিত্র দেখে চিত্র দিয়ে বুঝাবো, এই জন্য আপনার কাছে সহজ মনে হবে। ওকে, এরপর থেকে শুরু করছি, এই লাইনের পর থেকে। ওকে, আপনারা জাস্ট এইটুকু রিডিং পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এটিকে সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয়? চক্রগতির ব্যাসার্ধকে কে দ্বারা প্রকাশ করা হয়? ওকে, হয় বস্তুর চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের জন্য তার জড়তার ভ্রামককে সমগ্র ভর, ওকে, তার জড়তার ভ্রামক আই কে সমগ্র ভর দ্বারা, সমগ্র ভর কি এম দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল। বোঝেন কিন্তু? জড়তার ভ্রামক আই, তাকে আমরা কি করতেছি? ভর দ্বারা ভাগ করতেছি। ওকে, ভর দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল বের করতে হয়। বুঝতে পারছেন কেউ? বুঝতে পারেননি, আমিও জানি। দেখেন, জি ভাইয়া। ঠিক আছে দেখি, তাহলে সমীকরণ কি? সমীকরণটা আগে কি ব্যবহার করছিলাম বলেন তো? আগে ব্যবহার করছিলাম আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এখন এম কে স্কোয়ার। কে কারণ কি? যখন আমাকে বলবে চক্রগতির ব্যাসার্ধ কেজি। ইয়েস ইয়েস, আমাকে যখন চক্রগতির ব্যাসার্ধটা বলবে, উল্লেখ করে দিবে প্রশ্নে যে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, তখন আমরা আই ইকুয়াল টু এম কে স্কোয়ার দিয়ে কে এর মানটা বের করবো। এই যে দেখি চক্রগতির ব্যাসার্ধ, ওকে, চক্রগতির ব্যাসার্ধ এই যে কে ইকুয়াল টু রুট ওভার অফ আই বাই এম। কিভাবে আসলো? এই যে, এই দেখেন আমি দেখাই দিই তারপরেও,
নাহলে পোলাপান বুঝবেন না। এম কে স্কোয়ার। এখন আপনাকে বেরো করতে হবে কোনটা, আপনাকে কে এর মান, তাহলে আমি এম কে এর এই পাশে নিয়ে আসলাম আর আই কে এই পাশে রেখে দিলাম। তারপরে আমি এম কে স্কোয়ার হবে এখানে। তারপরে আমি কি করবো, আমার এখানে কে কে এর মান লাগবে, তাহলে কে স্কোয়ারে রেখে দিই আর এই পাশে আই হয়ে যাবে, আয়ের সাথে এম ভাগ হয়ে যাবে। ওকে, তারপরে কি হবে, তারপরে বলুন তো, তারপরে আপনার জাস্ট রুট আবার আপ, এই যে রুট আবার আপ আই ডিভাইডেড বাই এম, এটা সবাই বুঝছেন? জি ভাইয়া। ওকে, আর এই জিনিসটা আপনার এই যে লাস্টের এই লাইনটা, এই যে লাস্টের এই লাইনটা পড়লে জড়তার ভ্রামককে সমগ্র ভর দ্বারা, এই যে জড়তার ভ্রামককে এই সমগ্র ভর দ্বারা ভাগ করেছি আমি, করে বর্গমূল করেছি, এই যে রুট আবার আপ মানে বর্গমূল, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে আপনি বুঝার জন্য এভাবে বুঝতে পারেন যে আমি যদি কোনো জড়তার ভ্রামককে তার টোটাল ভর দ্বারা ভাগ করি এবং তাকে রুট আবার আপ করি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, পরের ওই সংখ্যাটা যেটা বললেন দেখালেন আড়াই লাইনের, ওটা কি মুখস্থ করা লাগবে? হ্যাঁ অবশ্যই। এই যে সংজ্ঞাটা, এটা এটা মুখস্থ, একদম টোটস্থ করা লাগবে, এটা কতে আসবে না, মুখস্থ করা লাগবে। ওকে, আড়াই লাইন আড়াই দিনে মুখস্থ করব। সমস্যা নেই। ভাইয়া আমি তো এখনো পর্যন্ত একবার তার স্ক্রিন দেখতে পারছি না। ঠিক আছে, আপনি হচ্ছে রেকর্ডেড করে নিয়েন, মন কিছু করার নাই, সামনের দিন আগে আগে একটু জয়েন করেন, তাহলে আমি এই সমস্যার সমাধান করে দিব। কি আসে, আগে তো আপনি জয়েন করলে দেখতে পারতেন, এখন হয়তো আপনার নেট সমস্যা বা অন্য কোনো কারণে হচ্ছে, কারণ অন্যরা তো দেখতে পাচ্ছে, বুঝছেন? এতদিন মাসে মরিচা ধরছে। মরিচা ধরলে হবে না বোন। ওকে, না, জড়তার ভ্রামক ধরছে বেশি করে। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এখন আসি উপপাদ্য। এখন উপপাদ্য সবাই করে আসছেন না? এসএসসি আমি তো উপপাদ্য করে আসছেন না? এই বলেন, উপপাদ্য সবাই করে আসছেন না এসএসসি তে? জি ভাইয়া। কিন্তু এখন লম্ব অক্ষ লাগাইতেছে সামনে, লম্ব অক্ষ। ওকে, লম্ব অক্ষ উপপাদ্য। এখন লম্ব অক্ষ উপপাদ্যটা কি, আমরা যে উপপাদ্য সাধারণত করে আসতাম ওইটা এক্স ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর। ওকে, এটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ। এই সাপোজ আমার টু ডি মোশনে করে আসতাম, তাই না? এসএসসি লেভেলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, কখনো কি জেড অক্ষ পাইছেন? না, না ভাইয়া। এটা কিন্তু আমরা এখন এই যে লম্ব অক্ষ উপপাদ্য, এইটার মানে হচ্ছে এই যে লম্ব অক্ষ, এই কথাটার জন্য আরেকটা অক্ষ বিবেচনা করা হয়েছে, সেটা হচ্ছে জেড অক্ষ। আপনি চিত্রটা দেখেন, চিত্র দেখে বুঝতে যায়েন না, জাস্ট চিত্রটা দেখেন। কারণ আছে, কারণ হচ্ছে দেখেন, যে আমি একটু বলি যে এখানে হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যটার সূত্র কি, এই সূত্রটাই মেন, এই সূত্রটাই এমসিকিউতে আসে, তাছাড়া কিছু না। আর আপনার গ ঘতে আসে না, আর খুব কম পার্সেন্টেজ, খুব কম আসে। দেখেন, আইজেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এবার আই এক্স এর মানে কি, এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেওয়া থাকবে, যে কোনো দুইটা দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। এই পারবেন না? এই তিনটার জি ভাইয়া। দুইটা দেওয়া থাকবে, যে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আর জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজেড। বুঝতে পারছেন? এইটা যে কোনো দুইটা দেওয়া থাকবে, যে কোনো একটা বের করতে পারবে, একদম সহজ। তাহলে আমি কেন প্রতিবেদন, এই যে এতখানি প্রতিবেদন আমি দিয়ে দিছি জাস্ট আপনাদের স্বাদ বোঝানোর জন্য, যে প্রতিবেদনটার স্বাদ কেমন একটু দেখি, যে টক নাকি মিষ্টি। কোনো দরকার নাই, কোনো পরীক্ষাতে আপনাকে বলবে না যে এটার প্রতিবেদন করে দেখাও, খামাকা। আপনি এইটা যদি বোঝেনও, কোনো জায়গায় কাজে লাগবে না, পুরো মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আমি বুঝাবো না, কিচ্ছু করবো না, বুঝছেন? এনে দিয়ে রাখলাম আমি এইটা। এখন চিত্রটা কিরাম হয় এর, চিত্রটা দেখেন, যে এই যে আপনার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ। বুঝতে পারছেন? একটা কণা যদি আমি এখানে রাখি, তাহলে ওই যে আমি ভেক্টরে করে আসছিলাম সেই সিস্টেমে, তাছাড়া আর কিচ্ছু না। ভাইয়া জি ভাইয়া। গেছিল ওই যে লক্ষ লক্ষ না লম্ব অক্ষ উপপাদ্য, এটা বুঝি নাই। ওকে, ঠিক আছে, বোঝাই দিচ্ছি। লম্ব অক্ষ উপপাদ্য একটা উপপাদ্যের নাম, জাস্ট আমি আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? যত সহজে বোঝানো যায়, ঠিক আছে? এটা উপপাদ্যের নাম, ধরেন সাপোজ এটা উপপাদ্যের নাম। ওকে, আমরা তো এসএসসি লেভেলে উপপাদ্য করে আসছি। উপপাদ্যটা কি ছিল, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর এই ধরনের উপপাদ্য করতাম আমরা। বাট এখন আমরা যেহেতু একটু হায়ার লেভেলে উঠছি, সুতরাং আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ না, আমাদের লম্ব অক্ষ বরাবর আর একটা অক্ষ বিবেচনা করে মোট তিনটা অক্ষ নিয়ে একটা উপপাদ্য, সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, সেটা কি, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা, জেড অক্ষ বরাবর একটা। এই দেখেন আমি লিখে দিচ্ছি, এক্স অক্ষ বরাবর। একটু বুঝেন তো, ওকে, ইন্টারনেট
করতেছিল। ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, লম্ব অক্ষ উপপাদ্য, ক্লিয়ার? লম্ব অক্ষ উপপাদ্য, এখন আমরা উপপাদ্যটা আমরা এসএসসি লেভেলে করে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে তখন আমরা কি করতাম, দুইটা অক্ষ বিবেচনা করতাম, একটা হচ্ছে ওয়াই অক্ষ আর একটা হচ্ছে এক্স অক্ষ। আমরা তো জেড অক্ষ বলে জানতামও না কিছু এসএসসি লেভেলে, বাট এখন এসে আমাকে জেড অক্ষও লাগবে, কারণ আমরা এখন 3D মোশন কাজ করতেছি, সব কিছু 3D, একদম 3D ভাবে। এই জন্য আমার মানে তিনটা, তোমার 3D মানে হচ্ছে তিনটা ডাইমেনশনাল লাগবে, তিনটা ডাইমেনশন। আগে আমাদের 2D ছিল, সেই জন্য আমার দুইটা ডাইমেনশন, এক্স ওয়াই, ওয়াই বরাবর একটা ডাইমেনশন, এক্স বরাবর একটা ডাইমেনশন, মানে ডাইমেনশন মানে কি অক্ষ, বুঝতে পারছেন? এখন তিনটা লাগবে, এই জন্য লম্ব অক্ষ উপপাদ্য। এখন দেখেন, এই দেখেন, এইটা হচ্ছে সমীকরণ, জাস্ট একদম ঠাড়া মুখস্থ করবেন যে লম্ব অক্ষ উপপাদ্যের সমীকরণ কি, আইজেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে আপনাকে বলবে যে হয় আইজেড বেরো করো, নয়তো আই এক্স বেরো করো, নয়তো আই ওয়াই বেরো করো। আপনার দুইটার দিয়ে দেবে যে আই এক্স আর আইজেড দেওয়া আছে, আই ওয়াই বেরো করো, একেবারে পানি পানি, বুঝছেন? এই আর কি। জি এখন ভাইয়া। চিত্রটা কেমন, এক্স অক্ষ এইটা, ওয়াই অক্ষ এইটা, আর জেড অক্ষ এইটা। আপনার চিত্র তো দিবে না, জাস্ট আপনার প্রশ্নে দিয়ে দিবে, বুঝতে পারছেন? এই, তাছাড়া কিছু না। আর এখানে সুন্দর করে প্রতিবেদন দেওয়া আছে, প্রতিবেদন দেখার দরকার নেই, কারণ প্রতিবেদন দেখে আমি চাচ্ছি না যে অধ্যায়টাকে আপনারা কঠিন মনে করেন। আমি কোনোভাবেই চাচ্ছি না যে অধ্যায়টাকে আপনার কঠিন মনে হোক, অধ্যায়টা মনে হোক যে সহজ, বুঝছেন? নিজের মনকে ভুল বোঝাবেন যে অধ্যায় তো সহজ, অধ্যায় পানি পানি, কোনো ব্যাপারই না, এভাবে নিজের মনকে ভুল বোঝাবেন। ওকে, এবার দেখেন, লম্ব অক্ষ উপপাদ্য, আরটা আছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, ক্লিয়ার? এখন সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি, আই ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার। এইচটা কি, উচ্চতা। আপনি এইটা আমি চিত্র দিইনি, বাট আপনি যখন হচ্ছে প্রশ্ন দেখবেন, ওই প্রশ্নই চিত্র দেওয়া থাকবে, আর চিত্র দেওয়া থাকুক আর না থাকুক, উচ্চতা বলে আপনার ওখানে উচ্চতা এইচ এর মান দেওয়া থাকবে, বুঝতে পারছেন? আর হ্যাঁ বলেন। করে দেন তো, বুঝি না, ডাবল আসছে। বুঝি না। হ্যালো হ্যালো, আপনার নেটের সমস্যা মারিয়া? আমাকে রিমুভ করে দেন এখান থেকে। কেন? করতে পারছি না। আপনি রিমুভ করে দেন, রিমুভ করে দেন, আমি কথা বলতে পারছি না। ঠিক আছে, ওকে, আমি রিমুভ করে দিচ্ছি। আপনি স্পিকারটা অফ করেন, জানি না, রিমুভ করে দেন। আপনি স্পিকারটা অফ করেন, আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভই বা কি করে করব, রিমুভ করার কোনো পাচ্ছে না। ওকে ওকে, রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে দিয়েছি ওকে, ও আবার আসুক। ওকে, ওই লম্ব অক্ষ উপপাদ্যের মতো সমান্তরাল অক্ষ উপপাদ্য আমার কোনো কিছু বোঝা যায় না, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো। আমি জাস্ট এটা মুখস্থ রাখবো যে সমীকরণ হচ্ছে আই ইকুয়াল টু আই জি প্লাস এম এস স্কোয়ার। এইচটা কি, এইচটা হচ্ছে উচ্চতা, এমটা কি, এমটা হচ্ছে সমগ্র ভর, আর আই জি কি, জি অক্ষ। আরেকটা অক্ষ বেড়ে গেছে, সেটা হচ্ছে জি অক্ষ। এখন জি অক্ষ কোন জায়গায় সেটা আপনার চিত্র দিয়ে দেখা দিবে। আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, আই জির মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে, এইচ এর মান দেওয়া থাকবে, আপনাকে বলবে আই এর মান বের করতে, পারবেন না? পারবো। হ্যাঁ, ভাইয়া ক্লাসটা কতক্ষণ চলবে আর? 10টা পর্যন্ত, আর হচ্ছে আপনার বেশি না, 10-15 মিনিট। ইন্টারনেট খুবই সমস্যা করতেছে, স্ক্রিন দেখা যায় আবার চলে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, বের সমস্যা হচ্ছে নাই, আবার ঢুকছি। আমি অনেকক্ষণ পর আসছি, ঠিক আছে, এত সমস্যা নাই। স্লো। আমরা এই টপিকটা পড়াই, তাহলে আমি অফ রাখবো, সমস্যা নেই, কোনো ব্যাপার না, এটা নিয়ে প্যারা নেই। দেখেন, তাহলে আমরা ভাইয়া একটু পরে করেন, আমি একটু বের হয়ে তারপরে আসি, দেখা যাচ্ছে ঠিক না। আছে, একটু ফাস্ট করেন। ফারিয়া দেখা যায়? জি ভাই, এখন ঠিক হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, এখনো নেটের সমস্যা হচ্ছে। ওকে, লামি আসছে? আসে নাই এখনো। হাই রে। ঠিক আছে, আমি শুরু করে দিই, ও এসে দেখে নিবেন রেকর্ডেড। ওকে, সমান্তরাল অক্ষ উপপাদ্য গেল। সমান্তরাল অক্ষ উপপাদ্য জাস্ট এই সমীকরণটা ঠুটস্থ রাখবেন, তাতেই হচ্ছে। এখন জড়তার ভ্রামক ও চক্র গতির ব্যাসার্ধ সংক্রান্ত সমস্যা, ঠিক আছে? জড়তার ভ্রামক আর চক্র গতির ব্যাসার্ধ নির্ণয় সমস্যা আমি দুইটা দিছি, এই দুইটা থেকেই ম্যাক্সিমাম এমসিকিউ চলে আসে, বুঝতে পারছেন? ওকে, একটি 5 গ্রাম, অবশ্যই দেখেন, একটি 5 গ্রাম ভরের কণাকে সুতায় বেঁধে, জি ভাইয়া। এই একটা 5 গ্রাম ভরের কণাকে সুতায় বেঁধে ঘোরানো হলো। এখন আপনি বলবেন, যা ভাইয়া, এটা তো একটা কণার ভর দেওয়া রয়েছে,
এখন আমরা তো পড়ে আসছিলাম যে ওই কণার ওই যে M1 সমান সমান M2 সমান সমান M3 এরকম চলতেই থাকবে, সব কিছু লাস্টে এসে ডট ডট এসে সমান সমান বড় হাতের M, মানে যাই দেওয়া থাকবে না কেন ওইটা আমরা বড় হাতের M হিসেবে বিবেচনা করে ফেলবো। বুঝতে পারছেন? এখানে যেন জি কনফিউজ হবেন না যে 5 গ্রাম এটা হচ্ছে বড় হাতের M এর মান। ওকে, কণাকে সুতায় বেঁধে ঘোরানো হলো, কণাটির জড়তার ভ্রামক এটা কিসের মান বলেন তো? আয়ের মান। আয়ের মান এটা আয়ের মান দেওয়া আছে। কণাটি কত ব্যাসার্ধ পথে ঘুরছিল, কত ব্যাসার্ধ মানে আর এর মানটা বের করতে বলেছে। তাহলে আপনারা সূত্র জানেন I = mr স্কয়ার, এখান থেকে আর এর মানটা বের করতেছেন। তাহলে এটা পারবেন না ক্যালকুলেশনটা? জাস্ট জি ভাইয়া ক্যালকুলেশন করে পারবো। দিবেন। দিলে এইবার দেখেন এখানে কেন 0.005 লিখলো বলেন তো? এখানে অবশ্যই গ্রামে আছে, আর আপনি আইটাকে কিসে বোঝাচ্ছেন? কেজিতে কনভার্ট করছেন। তাহলে হ্যাঁ, এইবার বলেন তো কেজিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে? আমি শিখাই দিয়েছিলাম আমার ক্লাসে। 1000 দিয়ে ভাগ 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমার এইটা আসবে 0.005। এখন আপনি বলবেন ভাইয়া এটা তো আসতেছে না, কি আসতেছে? 5 × 10⁻³ -3/3 যেটাই আসতেছে না কেন, এই ধরনের যে ইটা আসতেছে, এটা দিলেও আপনার উত্তর সেম আসবে। আপনি যেটাই দেন না কেন উত্তর সেম আসবেই আসবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে এবার ক্যালকুলেটর চাপ দেন, দেখলেন 20√5 এইটাই আসতেছে, 20√5 এটাই অ্যান্সার। এবার দ্বিতীয় প্রশ্নে চলে আসি। একটি 5 কেজি ভরের বস্তুকে কোনো অক্ষের সাপেক্ষে ঘোরালে 5 কেজি, এইবার কিন্তু 5 কেজি বলছে, আগে কিন্তু গ্রাম বলছিল, এইবার কিন্তু 5 কেজি বলছে। বস্তুকে কোনো অক্ষের সাপেক্ষে ঘোরালে বস্তুর জড়তার ভ্রামক এত হবে। এটা কিসের মান বলুন তো? আয়ের মান। হলে বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কত? কি কি চাইছে বলতো? কে চাইছে? কে এর মান? ব্যাসার্ধ কে এর মান, চক্রগতির ব্যাসার্ধ। এখানে জাস্ট বলছিল ব্যাসার্ধ। তাহলে বুঝছেন পার্থক্যটা কোন জায়গায়? এই সূত্রটা দেখেন আর এই সূত্রটা দেখেন। I = mr² একটা, I = mk² একটা। mk কখন ব্যবহার করতেছি? যখন চক্রগতি ব্যাসার্ধ চাইবে। Yes, এটা। তাহলে কে, এখান থেকে কে বের করব? একদম √L/m। ওকে, তাহলে L এর মান কত, মানে I এর মান কত? I কত? সরি, √I/m। ঠিক আছে, এখন I এর মান কত? I এর মান হচ্ছে 100, আর আমার হচ্ছে নিচে কত? 5, তাহলে 2√5 অ্যান্সার এটাই। একদম এইরকমই আসবে। এইগুলো না আবার গতেও আসে প্লাস এমসিকিউতেও আসে। এত সহজ সহজ জিনিস গতেও আসে এমসিকিউতেও আসে। বুঝতে পারছেন? হ্যালো, গতে সোজা দেয় আর ভাইয়া, গতে এমন বুঝছি। পেঁচাবে প্রশ্ন, মানে মাথা ঘুরে যাওয়ার মতো। বুঝতে পারছি। এইবার আমরা নিচে দিয়ে চলে আসি। সবাই বুঝতে পারছেন উপরে দুটো উদাহরণ? বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া। আপনাদেরকে আজকে কম ডোজ দিচ্ছি, কারণ এইটুকু পড়ে মুখস্থ করে দিয়েন। আমার এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই টান দিব, বাট আজকে আপনাদের নেটের সমস্যা প্লাস অনেকেই ক্লাস করতে পারতেছে না, এই জন্য আর কি বেশি টান দিব, মানে বেশি পড়া দিব না। ওকে, জাস্ট অল্প অল্প পড়া দিচ্ছি। দেখেন, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধের কিছু সূত্রাবলী। আপনারা এখন যে এই পর্যন্ত যে সূত্রটা দেখে আসলেন, দুইটা সূত্র দেখে আসছেন না? I = m, আরে আল্লাহ, ওয়েট, I = m বড় হাতের অবশ্যই দিবেন r², আর I = mk², দুইটা, এই দুইটা সূত্র। এখন এই দুইটা হচ্ছে প্রাইমারি, একদম প্রাইমারি সূত্র। ওকে, প্রাইমারি মানে একদম প্রাথমিক। এইগুলোর আন্ডারে আরো কিছু কিছু সূত্র আছে। ওকে, সেগুলো আমরা শিখবো। চলেন দেখেন, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো থেকে গতে আসবে, আসবেই আসবে। 70 থেকে 80% আপনি শিওর থাকুন যে এখান থেকে প্রশ্ন হবে গতে। বুঝতে পারছেন? এই সূত্রগুলো দিয়েই দেখেন কিভাবে। সরু দণ্ড যখন মাঝ বরাবর থাকে তখন জড়তার ভ্রামক। সরু দণ্ড, একটা উদাহরণ দিই, দেখেন একটা সরু দণ্ড এইটা। ওকে, একটা সরু দণ্ড, এই দণ্ডটা আরেকটা দণ্ডের উপর, দুইটা কলম হাতে নেন, দুইটা কলম আছে কাছে কারোর? আচ্ছা, আমার কাছে। ওকে, দুইটা কলম, ভাইয়া, একটার উপরে আরেকটা দেন, একটার উপরে আরেকটা মাঝ বরাবর। তাহলে একটার উপরে আরেকটা কিভাবে আছে? ধরেন কলমটা হচ্ছে সরু দণ্ড। এখন সরু দণ্ড যখন মাঝ বরাবর থাকে, তাহলে সরু দণ্ডগুলো কি আছে? প্লাস, মানে প্লাস বানান, প্লাস মাঝ বরাবর আছে না?
জি ভাইয়া। তাহলে মাঝ বরাবর যখন থাকে তখন জড়তার ভ্রামকের সূত্র কি? I = 1/12 ml স্কোয়ার। এটা সূত্র। এটার জন্য আবার বললেন না ভাইয়া প্রমাণ করেন, প্রমাণ করতে গেলে অনেক সময় খাবে, অনেক কিছু আছে, কোনো দরকার নাই, জাস্ট সূত্র। ওকে, এলবি হলো কেন? বুঝি না। মানে 12ই হলো কেন? হ্যাঁ এইটা, ওই যে আপনার হচ্ছে আপনার প্রতিপাদন করে করে আসতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন। বুঝছেন? এই জন্য আর কি। ডিরেক্ট এই সূত্রটা বুঝে দিলেই হবে নাকি এটা শর্টকাটে বের না করে না নিয়ে না আসছেন? না না না, এইটা বের করে আসেন, এর পরেরটা বের করে নিয়ে আসতে পারেন। এইটা আচ্ছা ঠিক আছে। এইটা জাস্ট সূত্র। আপনার বই খুলে দেখেন, আপনি বোর্ড বইতে এইভাবে লেখা আছে। ওকে, দেখেন এবার সরু দণ্ড যখন মাঝ বরাবর থাকে তখন জড়তার ভ্রামক, মানে দুইটা দণ্ড, এই যে আপনি দুইটা কলমে একসাথে করেন, প্লাস বানান দুইটা কলম কি, তাহলে দুইটা কলম এই যে আপনার এইভাবে ঘুরতেছে, একটা কলমকে ঘিরে আরেকটা কলম ঘুরতেছে, বুঝছেন? একটা কলমকে ঘিরে আরেকটা কলম ঘুরতেছে, এইটা হচ্ছে আমার এখানে যদি আমাকে বলে যে জড়তা ভ্রামক নির্ণয় করো, তখন আমি I = 1/12 ml স্কোয়ার ব্যবহার করব। এখন এলটা কি? এলটা হচ্ছে টোটালটা দৈর্ঘ্য, এই যে যে কলমটা ঘোরাচ্ছে, না হ্যাঁ, আর এই লিটার আর একজন এই কলমটা ঘোরাচ্ছেন, ধরুন একটা কলম, এটা এই এতটুকু একটা কলম, ওকে, এতটুকু একটা কলম, এই যে কলমটা ঘোরাচ্ছেন, এই কলমটার দৈর্ঘ্য টোটাল, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত, কলমের দৈর্ঘ্য, বুঝতে পারছেন? যেটা আর বরাবর জি ঘোরা, ভাইয়া। কোনটা নিব, যেটা ওটা না যেটা ঘুরবে ঘুরতেছে, ওটা? যেটা ঘুরবে, যেটা ঘুরবে, যেটা ঘুরবে, অবশ্যই যেটা ঘুরবে, বুঝতে পারছেন? আচ্ছা। ওকে, হুম। এইটা এইটা হচ্ছে এল এর মান। আর এম তো টোটাল ভর দেওয়া থাকবে, যেটা ঘুরতেছে সেটারই কিন্তু, ওকে, আপনার ভর দেওয়া থাকবে, আর 1/12 দিয়ে গুণ করে দিলে আমার কাহিনী শেষ। এইবার আসি, এইটা আপনার বইতে দেওয়া আছে, বাট নিচেরটা দেওয়া নাই, নিচেরটা একটু আমি ক্যালকুলেশন করে বের করছি, একটু শর্টকাট, ঠিক আছে? দেখেন একই কিন্তু, এ দেখেন সরু দণ্ড যখন মাঝ বরাবর থাকে তখন জড়তার ভ্রামক, আগেরটা ছিল জড়তার ভ্রামক, এখন বলতেছি চক্রগতির ব্যাসার্ধ কে। আগেরটা আই বের করছি, এবার কে বের করব, একদম সেম টু সেম কে বের করতেছি। ওকে, এবার আসি এই চিত্রটা, এখানে এই বক্সটা খেয়াল করেন, এই বক্সটা আমরা একটা শিখে যান, পরপরই সবগুলো নিজেরা পারবেন। আমরা চক্রগতির ব্যাসার্ধ যেভাবে বের করেছি, এখন চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি ছিল বলেন তো? কে = √I/, কি ছিল? এম, তাই না? এম। ওকে, এম। তাহলে এইবার আমরা সরুদণ্ডের ক্ষেত্রে ব্যবহার করি, এইটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে যে সরুদণ্ড মাঝ বরাবর ঘুরতেছে নাকি পাশ বরাবর ঘুরতেছে, সবকিছু দেওয়া থাকবে। এবার দেখেন, তাহলে আমাকে বলবে যে সরুদণ্ড মাঝ বরাবর ঘুরতেছে, আপনি বুঝে গেছেন যে জড়তার ভ্রামক, এইটা মুখস্থ রাখবেন, এই যে জড়তার ভ্রামক, এইটা এই সূত্রটা প্রথমটা, যে 1/12 ml স্কোয়ার, তাই না, আয়ের মান। তা আপনি এখানে জানেন যে চক্রগতি ব্যাসার্ধ কে বের করতে বলেছে, তাহলে কে = √, আয়ের মান কত? 1/12 ml স্কোয়ার, দেন 1/12 ml স্কোয়ার ডিভাইডেড বাই এই এম, ডিভাইডেড বাই এই এম। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে এইবার ভাইয়া হ্যাঁ, ভাই আমাকে আরেকটু বুঝাই দেন। ওকে 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 ওকে, আমি বুঝতে পারছি যে ওরা বুঝিনি। ওকে দেখো, তোমার তো প্রথম সূত্রটা অবশ্যই ঠুটস্থ রাখতে হবে, ঠিক আছে? যে এই যে জড়তার ভ্রামক যেগুলো আছে, এই দেখো জড়তার ভ্রামক, এই যে জড়তার ভ্রামক, তারপরে এই যে জড়তার ভ্রামক, তারপর এই যে জড়তার ভ্রামক, এই সূত্রগুলো ঠুটস্থ রাখতেই হবে। এইগুলো দিয়ে পরের গুলো বের করেছি, ঠিক আছে? এই যে এইটা দিয়ে এইটা বের করা যায়, তারপরে এইটা বের করা যায়, এইটা বের করা যায়, এইটা বের করা, মানে কে গুলো আই থেকে কে বের করেছি, বুঝতে পারছো? আই জি থেকে ভাইয়া। তুমি জি আয়ের গুলো ভাইয়া। সবগুলো ঠুটস্থ রাখবা। তুমি কে এর গুলো চাইলে ঠুটস্থ রাখতে পারো শর্টকাট হিসেবে, বাট কে এর গুলো যদি তুমি মানে ক্যালকুলেশন করতে চাও করতে পারো। দেখা দিচ্ছি কিভাবে, দেখো। তাহলে তোমাকে সাপোজ বললো যে সরুদণ্ড যখন মাঝ বরাবর থাকে তখন চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, মানে এই সূত্রটা বেরো তোমার নাই, ধরো এই সূত্রটা এখানে লিখিনি আমি, তোমাকে প্রশ্নই করেছে যে সরুদণ্ড যখন মাঝ বরাবর থাকে তখন চক্রগতির ব্যাসার্ধ কত। এখন তুমি তো জানো যে সরুদণ্ড যখন মাঝ বরাবর থাকে তখন চক্রগতির ভ্রামক হচ্ছে আয়ের মান জানো। ওকে, তাহলে আমি মূল সূত্র কি ছিল মনে আছে? আয়ের সাথে কে এর সম্পর্ক কিরাম ছিল? I = mk², এটা তো মনে আছে সবাই, তাই না? জি ভাইয়া। এবার এখান থেকে আমি কি লিখতে পারছিলাম, কে এর মানটা কি হবে বলো তো? কে এর মানটা এই যে এখান থেকে কে বের হবে, হ্যাঁ, √I ডিভাইডেড বাই এম, এম। এইটা এইটা না, এ পর্যন্ত বুঝছো না? জি ভাইয়া। জি ওকে, এবার ভাইয়া। কে এইভাবে মান বসাবো, জাস্ট মান বসাচ্ছি। দেখো আয়ের মান কি, আয়ের মান দেখো এই যে এইটা আয়ের মান, আয়ের মান বসাও 1/12 ml স্কোয়ার, জাস্ট আমি মান বসালাম কিন্তু, বুঝতে পারছো?
জি ভাইয়া বুঝছি। ডিভাইডেড বাই এই যে এমটা, এই এমটা নিচে বসাই দাও। ক্লিয়ার? এইবার দেখো, জি এইবার এই এম কাটা কাটা যায়, চাই। এই হ্যাঁ যাই। এল স্কোয়ার আর 1 বাই, এবার কি পড়ে থাকে রুট ওভার অফ 1/12 এল স্কোয়ার। এই এল স্কোয়ার 1 এর সাথে গুণ হয় না? জি ভাইয়া হয়। তাহলে কি হয়? এল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার ডিভাইডেড 12। হ্যাঁ, এইবার তাহলে তুমি রুট করে দাও, তাহলে কি থাকতেছে দেখো, স্কোয়ার রুটটা কেটে যায়, তাহলে এল ডিভাইডেড বাই এল ডিভাইডেড 12। √12, রুটের উপরে তুমি হ্যাঁ হ্যাঁ। করতেছো না রুট, তাহলে কি থাকতেছে, এইটা থাকতেছে। এইবার তুমি এই যে, তাহলে আমার কে এর মান কি আসতেছে সরুদণ্ডের ক্ষেত্রে, সরুদণ্ড যখন মাঝ বরাবর থাকবে, কলম দুইটা যখন মাঝ বরাবর থাকবে একদম প্লাস আকারে, তখন কি আসতেছে কে এর মান কে ইকুয়াল টু এল ডিভাইডেড বাই √12, এটা আসতেছে না? এইবার দেখো, জি ভাইয়া। এই যে কাটো, এই যে দেখছো, এই যে আসছে। আসছে। প্রত্যেকটা কে তুমি এইভাবে সেম টু সেম অ্যাপ্লাই, সেম টু সেম ভাবে তুমি বের করতে পারো। তুমি মুখস্থ রাখতে পারো, তুমি এইভাবে বের করতে পারো, কিন্তু তুমি এইভাবে বের করাটা বেটার। ঠিক আছে? ফার্স্টে এটা মুখস্থ রাখলেই হ্যাঁ তো পরে হ্যাঁ তো হ্যাঁ বের হয়ে যাবে। ইয়েস, এইটাই। আমি তোমাদের যাতে ভুল না হয়, আমি একবার জাস্ট বাড়ি প্র্যাকটিস করে নিও যে কিভাবে বের করতে, প্রত্যেকটা করে দেখো তাহলেই হবে। প্রত্যেকটাই মিলবে, এখানে প্রত্যেকটাই মিলবে। তুমি ক্যালকুলেশনটা একটু জোরদবস্ত করলে হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? এখন এই দুইটা তো বুঝলা, এই কি হচ্ছে, এই দুইটা বুঝলা, কিন্তু নিচের দুইটা কিন্তু একটু ভিন্ন। একটু ভিন্ন বলতে দেখো, এখন বলেছে সরু দণ্ড যখন এক প্রান্তে, মাঝে নাই কিন্তু, এখন এক প্রান্তে মানে একটা কলম আরেকটা কলমের সাথে এরকম লাগাই দাও, বুঝতে পারছো? এখন কিন্তু আর মাঝে নাই, টি বানাও, টি 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 টি। জি। হ্যাঁ, তাহলে এইবার দেখো যে একটা কলম আরেকটা কলমের কিন্তু মানে কিভাবে এক প্রান্তে অবস্থান করতেছে, এক প্রান্তে অবস্থান করতেছে না? এই দেখো, এই একটা কলম আর এই আর একটা কলম, তাহলে এই যে এক প্রান্তে অবস্থান করতেছে না, আগে ছিল এই যে মাঝে, মাঝ বরাবর, এখন একটা প্রান্তে বরাবর আছে না? বামে বা ডানে যেখানে থাকুক না কেন একটা প্রান্ত বরাবর আছে না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখন নির্ণয় সূত্র কি? 1/3 ml স্কোয়ার, 1/3 ml স্কোয়ার। এইবার যদি তোমাকে কে এর মান বের করতে বলে, তাহলে তুমি সেম টু সেম কি করবা, কে ইকুয়াল টু রুট ওভার অফ I/m, আই এর মান বসাবা, এম কাটবা, দেখবা যে হয়ে গেছে। বুঝতে পারছো? জি বুঝছি। হ্যাঁ, প্রত্যেকটা ওইভাবে। তারপরে দেখো, ভাইয়া আরেকবার। বলো, বুঝে নাই? দেখো বলেছে সরু দণ্ড যখন এক প্রান্তে, তাহলে সরু দণ্ডটা ওই যে তোমার দুইটা কলম দিয়ে বললাম যে এই একটা দণ্ড, এই একটা দণ্ড, মানে এইটা একটা কলম, এইটা একটা কলম, তাহলে আগে ছিল কি একটা কলম আর একটা কলমের মাঝ বরাবর ছিল, আর এখন আমি এক প্রান্তে নিয়ে আসতেছি, একটা প্রান্তে ধরো, জাস্ট একটা প্রান্তে ধরো, বুঝতে পারছো? একটা প্রান্তে ধরেছো তুমি, বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে একটা প্রান্তে ধরলে তখন সূত্র কি, আই এর সূত্র হচ্ছে 1/3 ml স্কোয়ার, আর যখন আমি মাঝ বরাবর ধরবো তখন 1/12 ml স্কোয়ার। এই দুইটা শুধু মুখস্থ রাখবা, এই দুইটা থেকেই ম্যাক্সিমাম চলে আসে। তারপরেও আমি বাকিগুলো দিয়ে রাখছি কারণ বাকিগুলো পড়তে হবে, যদি দিয়ে দেয় তখন এই যে দিতে পারে চাকতি বা নিরেট সিলিন্ডার বলে দেবে, চাকতি বা তোমার নিরেট সিলিন্ডার জড়তার ভ্রামক নির্ণয় করো, তখন 1/2 mr স্কোয়ার। এইবার খেলা দেখো, যখন চাকতি বলেছে, চাকতি, তখন কিন্তু আর আমি এল ব্যবহার করতে পারবো না, কারণ এল দ্বারা কি নির্ণয় করতেলাম আমি, কলমের দৈর্ঘ্য বা ওই লাঠি বা যেটাই বলো না কেন ওর দৈর্ঘ্য, তাই না? টোটাল দৈর্ঘ্য। বাট আমি যখন সিলিন্ডার বলছি, এখন তুমি বলবা ভাইয়া সিলিন্ডার তো লম্বা হয়, সিলিন্ডারের তাহলে দৈর্ঘ্য দিয়ে দিন না, না না এটা তো বৃত্ত, গোল, অবশ্যই নিচে হ্যাঁ গোল। গোল, ওই ক্ষেত্রে ওর ব্যাসার্ধটা অবশ্যই দেওয়া থাকবে, ওইটা ইউজ করবা, ঠিক আছে? এবার দেখো এবার যদি ওই সেম প্রশ্নের কে বের করতে বলে, তুমি সেম ভাবে কেটে যাবে, তারপরে কি হবে দেখো একদম সেম মিলে গেল। এবার নিরেট গোলক দেখো, চাকতি বা নিরেট সিলিন্ডার, এবার শুধু নিরেট গোলক সেখানে এইটা, তারপরে নিরেট গোলকের কে বের করতে বলেছে, ফাঁপা গোলক। এই নিরেট গোলক আর ফাঁপা গোলক বোঝেন? নিরেট গুলোর ভিতরে কোনো ফাঁপা নেই, মানে ওটা ভারী হবে আর ফাঁপা গুলোটা হালকা। হ্যাঁ, আপনারা এইটা বুঝলাম যে আপনারা ঝগড়া ঝাঁটি খুব ভালো পারবেন, দুইজন দেখতেছে যে দুইজনই বলবো, মানে কোনো কাহিনী নেই, বলবো, আর ইবা শুধু হাসতেছে। ওরা বলছে যে আমি চুপ করে আছি। আরে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার, নিচের দিকে চলে আসি।
আমি টর্কটা বোঝাবো না, এই পর্যন্ত রেখে দেবো, কারণ বেশি বোঝাইলে মাথার উপরে যাবে। অল্প অল্প করে বোঝেন, বাট মাথার জন্য ঢোকে। কেউ যদি হঠাৎ করে প্রশ্ন করে বসে যেন আপনি অ্যান্সার করতে পারেন, বুঝতে পারছেন? একটা আজকে আমাদের ক্লাসের টিচারটা পড়াচ্ছিল কোনটা? টর্কের একটা বিষয় নিয়ে, কে এমনি দিয়ে শুরু করছে? না, প্রথম তো ভেক্টর দিয়ে শুরু করবে। ভেক্টর দিয়ে শুরু করছে, বাট টর্কের একটা বিষয় আসছিল, দেন বলছিল। টর্ক তো আসবে, কারণ ওই যে ভেক্টর রাশি স্কেলার রাশির ওর মধ্যে কাহিনী আছে, এই জন্য। ওকে, দেখেন যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে আমরা তৃতীয় অধ্যায় সব শিখে আসছি এই লগুলো। তারপরেও দেখি কৌণিক ভরবেগ এল দ্বারা প্রকাশ করা হয় আই ওমেগা। আর ওমেগাটা কিভাবে বের করতে হয়? 2πn ডিভাইডেড বাই টি। টিটা কি বলেন তো? সময়। এনটা কি? পাক সংখ্যা। এই সব পাশে লিখে দিচ্ছি, দেখেন পাশে সব লেখা আছে, সব লেখা আছে। সুতরাং তাও একটু দেখে নিয়েন। তারপরে কৌণিক ভরবেগের সূত্র এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এখন আপনি বলবেন ভাইয়া কোনটা কখন ইউজ করব? দেখেন আপনাকে আমি একটু বোঝাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এইটা প্রথমটা ইউজ হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে, 90% ক্ষেত্রে প্রথমটা ইউজ হবে। দেখবেন যে আপনার এলিমেন্টগুলো আই দেওয়া আছে কিনা, ওমেগা দেওয়া আছে কিনা, বা ওমেগা বের করা যাচ্ছে, কোনো ব্যাপার না। এই দুইটা দিয়ে আপনি বের করতে পারতেছেন। এখন দেখতেছেন যে এই দুইটা দেওয়া নাই, দুইটা ভেক্টর মান দেওয়া আছে, আর আর পি দেওয়া আছে, তাহলে আপনি দুইটারে ক্রস গুণন করে দেবেন। বা থিটার মান দেওয়া আছে, থিটার মান দেওয়া থাকলে আর পি সাইন থিটা করবেন, বুঝতে পারছেন? এইবার দেখেন কৌণিক ভরবেগ যদি, এবার আপনারা ডিফারেন্সিয়েশন করছেন সবাই? কেউ করছেন অন্তরীকরণ? হ্যাঁ, তাহলে তো ডিটি বাই ডি, ডি থিটা বাই ডিটি বোঝেন, তাই না? এইভাবে করবেন, জাস্ট ডি থিটা বাই ডিটি ভাগ করে দিলেই হয়ে যাবে। এটা খুব 1% আসে, মানে 1%-এরও না, এরকম অবস্থা। কৌণিক ভরবেগের আরেকটা সূত্র, সেটা হচ্ছে যদি আমার ভর দেওয়া থাকে, বেগ দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে এটা ভর দেওয়া থাকলে কৌণিক, যদি আমার বেগ দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে এটা এটা আপনার প্র্যাকটিস করতে করতে হবে। বাট আপনি সবসময় মনে রাখবেন যে কৌণিক ভরবেগ নির্ণয় সূত্র হচ্ছে 4টা, এই 4টা পরপর ঠুটস্থ রাখবেন। আমি এরম ভাবে ধরবো যে কৌণিক ভরবেগের নির্ণয় 4টা সূত্র বলো, কালকে ধরবো আমি, অবশ্যই অবশ্যই ধরবো, ঠিক আছে? এইভাবে বলবেন। কৌণিক গতিশক্তি, তাহলে গতিশক্তি ওই যে আমরা শিখছিলাম একটা শক ছিল, সেই শক থেকে যে ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এইবার মোট গতিশক্তি নির্ণয় সূত্র কি? এই দেখেন এখানে মোট গতিশক্তিকে কে দ্বারা প্রকাশ করতেছি কিন্তু, এবং এগুলো একটা খেলা দেখছেন। মোট গতিশক্তি, রৈখিক গতিশক্তি, এইটা এই হাফ এম ভি স্কোয়ার, এটা রৈখিক গতিশক্তি না? জি ভাইয়া। আর হাফ আই ওমেগা স্কয়ার, এটা কৌণিক গতিশক্তি। তাহলে আমরা কি বলতে পারি? মোট গতিশক্তি মানে কি? মোট গতিশক্তি মানে হচ্ছে কৌণিক গতিশক্তি, দুইটারে মিক্সড করায় যেটা আমি পাবো সেটা হচ্ছে মোট গতিশক্তি। ক্লিয়ার কনসেপ্ট? জি ভাইয়া। জি ভাইয়া। আজকে আমরা এই পর্যন্ত শেষ করবো, কারণ হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের 10টা 8 বেজে গেছে। আমরা কোনোভাবে লেকচার বেশি টানবো না। হ্যাঁ, কালকে থেকে আমরা টান দিব বেশি করে, কারণ আমাদের তো শেষ করতে হবে, তাই না? এখন এই টর্কটা আমরা কালকে বোঝাবো, কারণ টর্কের মধ্যে অনেক কাহিনী আছে, এখানে অনেক ম্যাথ আছে, অনেক কিছুই করাবো, এই জন্য এটা কালকে, বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাই বুঝতে পারছেন তো? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।